যেটা বলতেছিলাম, এই ক্লোরিন ওর এই ইলেকট্রনটা ওর সাথে শেয়ার করছে, এই ক্লোরিন আবার ওর এই ইলেকট্রনটা ওর সাথে শেয়ার করছে, দুজনেই দুজনের লাস্ট ইলেকট্রনটা শেয়ার করছে। এটা শেয়ার করার ফলে কি হচ্ছে দেখো, এই যে ওভারল্যাপিংটা ঘটছে, দেখো ওর অরবিটাল কিন্তু ও আগে থেকে ওর আছে, নতুন করে ও যুক্ত হয়েছে, মানে শেয়ার করার কারণে ও ওর এই অরবিটালে ওভারল্যাপ করছে, সেটার কারণে ওর দেখো 18টা হয়ে গেছে। যদি তুমি গণো 1 2 3 4 5 6 7 8, 18টা হয়ে গেছে। আর ওর সেম কাহিনী, ওর আগে থেকে এটা ওর ছিল, এখনো ওরই আছে, শেয়ার করার কারণে এমন হবে না যে এটা ওর আর নাই, ওরই আছে, কিন্তু ও আবার এরটা শেয়ার করছে, তাহলে এই যে লালটা, এটা কিন্তু এখন ওর হয়ে গেছে, দুজনেরই তাইলে অষ্টপূর্ণ হয়েছে। এটাই হচ্ছে মূলত, কি বলে এটাকে, হ্যাঁ এটাই হচ্ছে মূলত সমযোজী সমযোজী বন্ধন। এখন কিছু কিছু যৌগ গঠিত হয় যেগুলোতে সমযোজী বন্ধন থাকে, এগুলোকে সমযোজী যৌগ বলা হয়। যেমন এই যে Cl2 বা ক্লোরিন গ্যাস, এটা একটা সমযোজী অণু বলতে পারো, অথবা চাইলে তুমি যৌগ বলতে পারো, সেটা বিষয়। এখন আয়নিক বন্ধনের মতন সমযোজী বন্ধনেরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, বৈশিষ্ট্য বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগ যেগুলো ছিল মূলত সমযোজী যৌগের প্রায় সব উল্টা। যদি মনে রাখতে কষ্ট হয়, যে কোনো একটা মনে রাখবা আর একটা উল্টায় দিবা, জাস্ট যদি এক্সামে আসে আর কি। খেয়াল করো, ফার্স্ট হচ্ছে সমযোজী যৌগসমূহ যৌগসমূহ কঠিন, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। খেয়াল করো, আমরা যদি এটার ব্যাখ্যাটা পড়ি, কি বলছিলাম মনে আছে? সমযোজী যৌগ অর্থাৎ কোনো যৌগের বিদ্যুৎ পরিবহন করতে হলে তার একটা সঞ্চারণশীল ইলেকট্রন প্রয়োজন থাকে, মানে একটা মুক্ত জোড় ইলেকট্রন প্রয়োজন থাকে, অথবা যে কোনো একটা সিঙ্গেল ইলেকট্রন হলেও হয়, যে পুরা শক্তি স্তরে ঘোরাফেরা করে বিদ্যুৎ সঞ্চারণ করবে, মানে একটা সঞ্চারণশীল ইলেকট্রন দরকার। বাট আমরা এই ক্লোরিনের ক্ষেত্রে কি দেখলাম, দেখো তো, দুইটাই কিন্তু অধাতু। ফার্স্টে আমরা আগে দেখি, অধাতু কিন্তু এমনিতে পরিবহন করে না, আমরা আগে থেকে জানি, এটা একটা কারণ হয়ে গেল। যদি এই কারণ এটাকে সাইডে রাখি, তাও যদি বিবেচনা করি, দেখো ওদের কিন্তু একটা ইলেকট্রনও মুক্ত নাই, অথবা সঞ্চারণশীল অবস্থায় নাই, দুইজনেই ওরা এখানে জোড়া হয়ে গেছে, ও ওরটা নিয়ে নিছে, ওভারল্যাপিং এ ও নিয়ে নিছে, অষ্টপূর্ণতে কাজে লাগতেছে, এখানে কোনো ইলেকট্রনই সিঙ্গেল নাই যে এই বিদ্যুৎ পরিবহনের কাজটা করতে পারবে। এই কারণে মূলত সমযোজী যৌগসমূহ কোনো অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করে না। ফার্স্ট রিজনটা কি? যদি ফার্স্ট রিজন বলি, এ নাম্বার রিজন, আসলে সবসময় অধাতুই থাকে, অধাতু সাধারণতই করেই না। সেকেন্ড, যদি এটাকে সাইডে রাখি বা কনসিডার করি, তখনও এর কি সঞ্চারণশীল ইলেকট্রন নাই, সঞ্চারণশীল ইলেকট্রন নেই। তবে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম, যে আয়নিক যৌগকে গলিত করলে, মানে পানিতে যদি আমরা বিশ্লেষণ করি, তখন ওই বিদ্যুৎ পরিবহন করতে পারে। তখন সেটা কেন পারে? কারণ ওখানে একটা ধাতু কিন্তু অবশ্যই থাকে, আর আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ, আর ওটা গ্রহণ করে মাইনাস, একটা প্লাস মাইনাস চার্জ হয়। বাট সমযোজী যৌগের ক্ষেত্রে এমন কোনো প্রবণতা নাই, দুইটাই আসলে মূলত অধাতু পরমাণু, এই কারণে ওরা কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। সেকেন্ড হচ্ছে অপোলার দ্রাবকে, অপোলার দ্রাবকে দ্রবণীয়। আমি বলছিলাম না, আয়নিক যৌগ যেগুলো যেগুলো আছে মূলত সেটা উল্টাটাই। আয়নিক যৌগ ছিল অপোলার দ্রাবকে অদ্রবণীয়, এটা হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবণীয়। মানে অপোলার কি, আমরা মনে আছে কি পড়ছিলাম, যে যেই কোনো একটা দ্রবণের যার প্লাস আর মাইনাস, মানে পজিটিভ আর নেগেটিভ মেরু আছে, আর অপোলার হচ্ছে যার মেরু নাই। এরকম একটা এরকম একটা দ্রবণে সমযোজী যৌগসমূহ অবশ্যই দ্রবণীয় হবে। এটা বেশি ডিপে যাওয়া দরকার নেই, আমাদের সিলেবাসে এটা নাই তেমন একটা। তারপর হচ্ছে পোলার দ্রাবকে দ্রব পোলার দ্রাবকে অদ্রবণীয়। সেম রিজন, পোলার মানে কি, প্লাস মাইনাস মেরু। ওতে দ্রবীভূত হওয়ার জন্য কি প্রয়োজন ছিল মনে আছে? আয়নিক যৌগের ক্ষেত্রে
ওর প্লাস ওর মাইনাসকে আকর্ষণ করতো, আর ওর মাইনাস ওর প্লাসকে আকর্ষণ করতো, এরকম একটা প্রবণতা দেখা যেত। বাট সমযোজীর ক্ষেত্রে যেটা বললাম, সমযোজীর ক্ষেত্রে আসলে প্লাস মাইনাস কিছুই নাই। ওরা এই দুইটাই অধাতু পরমাণু শেয়ার করছে। যদি তুমি প্লাস মাইনাস চিন্তা করতেও চাও, তাও আসলে দুইটাই মাইনাস। দুইটা যদি মাইনাস হয়, কে কারে আকর্ষণ করবে, কে কারে বিকর্ষণ করবে? এই কারণে পোলার দ্রাবকেও দ্রবণীয় হওয়ার কোনো কি বলে এটাকে, কোনো প্রশ্নই আসে না। কারণ ওই মূলত চার্জটাই নাই। ওদের যে আকর্ষণটা করে ভিতরে যে বন্ডটা আছে, ওদের ভিতরে যে কোভ্যালেন্ট বন্ড, অথবা এটাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বইয়ে আছে দেখবা। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাকে যদি ভাঙতে হয়, এই যে একটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করা লাগবে, এটা এখানে করার মতো কোনো চান্সই নেই, কারণ ওদের চার্জই নেই আসলে। দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এটা ভাঙ্গার মতন কেউ নাই। 4 নম্বর প্রশ্ন যদি বলি, এটা হচ্ছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। এটার কারণটা মূলত এখন বইলেই দিলাম, যে ওদের ভিতর যে বন্ডটা থাকে, সমযোজী বন্ড অথবা সমযোজী বন্ধন অথবা দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এটা মূলত অনেক দুর্বল একটা বন্ড। এটাকে ভাঙতে তেমন একটা শক্তির প্রয়োজন হয় না। যেহেতু তেমন একটা শক্তির প্রয়োজন হয় না, সেহেতু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও অনেক কম হয় সাধারণত। কিছু কিছু যৌগের ক্ষেত্রে বেশি হয়, বাট ওগুলো এক্সেপশনাল কেস। নর্মালি ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের ক্ষেত্রে আয়নিক যৌগের তুলনায় অনেক কম হয়। আর এটা হচ্ছে দ্রবণে আয়নিত অবস্থায় থাকে না। এই সেম রিজন, যে দ্রবণে আয়নিত অবস্থায় থাকার জন্য ওদের একটা চার্জ প্রয়োজন ছিল, একটা ধনাত্মক চার্জ। বাট ওদের মধ্যে ধনাত্মক চার্জ আসার কোনো সুযোগই নেই। তো অবস্থায় থাকে না। এটাই হচ্ছে মূলত সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য। এই কয়েকটা বৈশিষ্ট্য এনাফ, এখানে তেমন আর কিছু নেই। এখন যে কোনো একটা সমযোজী যৌগের আমরা বন্ধন গঠন দেখবো। একটা তো দেখলাম ক্লোরিন একটা, ওটা মূলত সবগুলো আসলে একই। এখানে একটা বুঝলে বাকি সবগুলো আরামসে বুঝতে পারবা। মনে করো, আচ্ছা দেখো, সিলিকন বন্ধন গঠন, মনে করো CCl4, আমাদেরকে মনে করো কোশ্চেন দিল CCl4 এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে। আমরা ফার্স্টে যদি আমাদেরকে দেয়, ফার্স্টে আগে দেখবো যে আসলে কি বন্ধন দিবে। দেখো, সালফার আর ক্লোরিন দুইটাই কিন্তু আমরা জানি সালফারও গ্যাস, ক্লোরিনও গ্যাস। তো ওদের মধ্যে সরি আয়নিক বন্ধন হওয়ার কোনো সুযোগই নেই। হইলে শুধুমাত্র সমযোজী বন্ধনই হওয়া সম্ভব। তাহলে আমরা ফার্স্টে লিখবো যে CCl4 যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান। তুমি এটা কিভাবে বুঝছো, এটা তোমাকে খাতার মধ্যে লেখা লাগবে, অথবা যদি না লেখো মার্কস 1 কমে যাবে। কারণ আমাদের কিন্তু বলে দেয় না এই বন্ধন গঠন, যে কোন বন্ধন, বলছে জাস্ট বন্ধন গঠনটা। আমরা বন্ধনটা আইডেন্টিফাই করলাম, দেন এখানে সংজ্ঞা লিখবো। সংজ্ঞা লেখার পরে এখানে আমাদেরকে বলতে হবে যে উক্ত যৌগে, উক্ত CCl4 যৌগে সালফার ও ক্লোরিন দুজনেই অধাতব পরমাণু, এবং আমরা জানি অধাতব পরমাণু সমূহ তাদের মধ্যে পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তাই CCl4 যৌগ একটি সমযোজী যৌগ এবং এর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। এতটুক তুমি দিয়ে ফার্স্ট প্যারাটা শেষ করবা, সেকেন্ড প্যারাটা পরে যে তুমি এটা কারণগুলো বলবা। যেমন ফার্স্টে আগে সবসময় ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে, কিন্তু সালফার ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সালফার জানি হচ্ছে 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py1, 3pz1। এই সমযোজী যৌগের ক্ষেত্রে অনেক সময় দেখবো উত্তেজিত অবস্থা আমরা কনসিডার করি।
এই CCl4 যৌগে আমরা জানি সালফারের চ্যাপ্টার 5 পড়ছিলাম, 5 এর একবারে ফার্স্টের দিকে পড়ছিলাম, মনে আছে যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। খেয়াল করো এখানে কিন্তু CCl4, আমি আর একটা কালি দেখে, CCl4 তার মানে কি এই যৌগে এই যে HCl4 অথবা সালফিউরাস ক্লোরাইড বলে এটাকে, এই যৌগে সালফারের যোজনী কিন্তু 4। তার মানে ওর আমরা নরমাল ইলেকট্রোবিন্যাস দেখাইতে পারবো না, আমাদেরকে উত্তেজিত অবস্থাটা কনসিডার করতে হবে। আমরা এটাকে উত্তেজিত অবস্থায় নিয়ে যাই। এই যোজনীটা সাবধান রাখবা, কিন্তু যেসব যৌগের পরিবর্তনশীল যোজনী নেই ওগুলোর ক্ষেত্রে সমস্যা হবে না, বাট যে যে যৌগগুলো মার্ক করে দিছিলাম একবারে ফার্স্টে ওইগুলোতে ঝামেলা হয়। তোমাকে এমন কিছু যৌগ দিবে যেমন PCl3 PCl5, কনফিউজ খেয়ে যেতে পারো। সবসময় খেয়াল করবা যে পরের যৌগটার সাথে কোন নাম্বারটা লেখা আছে, যে নাম্বারটা লেখা আছে ওটা কি এর উত্তেজিত অবস্থার যোজনী অথবা নর্মাল স্টেটের যোজনী। যদি নর্মাল স্টেটের হয় তাহলে তো সমস্যা নাই, আর উত্তেজিত হয় তাহলে জাস্ট উত্তেজিত নর্মাল স্টেটের ইলেকট্রন বিন্যাসটা করবা, তারপর উত্তেজিত স্টেটের ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিতে হবে। এটাতে কিন্তু একটা মার্কস দেয় স্যাররা এই ইলেকট্রন বিন্যাসের জন্য। 2p6 3s1 সরি 3ps2 3px1 3py1 3pz1 3d1, অথবা 3d তুমি চাইলে xy1 ও দিতে পারো, সমস্যা নেই। খেয়াল করো এবার ওর 4টা অযুগ্ম ইলেকট্রন হয়েছে, তার মানে এইবার ওর বিন্যাসটা আমরা ঠিকভাবে লিখতে পারছি। তারপর হচ্ছে ক্লোরিনেরটা করব। 17 1s2 2p6 3s2 3px2 3p। খেয়াল করো আমি কিন্তু ফার্স্টের সালফারের নরমাল স্টেটটা কিন্তু অরবিটালগুলো ভাঙা দেখাইছি, এটা কোনো বাধ্যতামূলক না। উত্তেজিত অবস্থায় অবশ্যই তোমাকে ভাঙা দেখাইতে হবে, বাট নরমাল স্টেটে যদি কোনোটা আসে ভাঙা দেখানোটা বাধ্যতামূলক না। বাট যদি দেখাইতে পারো স্যাররা বুঝবে তুমি আসলেই জানো, ডাইরেক্ট মুখস্থ করে আসো না। কারণ এই ভাঙা অরবিটালগুলো ভাঙে অনেকেই পারে না আসলে, যদি পারো দেন এটা অবশ্যই ভালো। 3p y2 আর 3p z1। এবার আমরা খেয়াল করি সালফারের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা আছে? 2 3 4 5 6। ক্লোরিনের আছে কয়টা? 2 7। তার মানে সালফারের এখানে 2টা লাগবে ওর অষ্টক পূর্ণ করার জন্য, আর ক্লোরিনের 1টা লাগবে। তার মানে হচ্ছে যদি একটা সালফার 4টা ক্লোরিন, মানে দেখো একটা ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রনই শেয়ার করবে, ও জাস্ট লাস্টের একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে। বেশি যদি শেয়ার করে দেয় তাহলে আবার অষ্টপূর্ণ থেকে দূরে সরে যাবে। একটা ইলেকট্রন শেয়ার করলে একটা হবে না কিন্তু সালফারের, কারণ ওর প্রয়োজন হচ্ছে আরো বেশি। প্রয়োজন মেটানোর জন্য ক্লোরিনের আরো কিছু পরমাণু লাগবে। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম মনে আছে, একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, হচ্ছে অষ্টক সংকোচন। আচ্ছা এই টপিকটা আমি মাঝখান দিয়ে পড়ায় দিতেছি। একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, আর একটা হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচনটা মূলত একবার বলছিলাম 2 এর নিয়ম পড়ানোর সময়। 2 এর নিয়মের সময় যদি কোনো কোন যৌগ গঠনের সময় কোনো যৌগের অথবা কোনো মৌলের যদি সর্বশেষ শক্তি স্তরে যদি 8টির কম থাকে, মূলত এটাই হচ্ছে অষ্টক সংকোচন। আর অষ্টক সম্প্রসারণ হচ্ছে 8টার বেশি থাকবে। এটা হইতে পারে, এমন না যে এটা হয় না, অনেক ক্ষেত্রেই হয়, যেমন PCl5 এর ক্ষেত্রে হয়, আবার এই যে HCl4 আমরা যেটা এখন পড়তেছি এটার ক্ষেত্রে হয়। এই কারণে আমি এটা দিয়ে বলতেছি এখন 8টা ইলেকট্রনের বেশি। এটাও সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের বেশি থাকে। 8টার বেশি মূলত কয়টা থাকে? আসলে অনেকগুলোই থাকতে পারে, বাট আমাদের সিলেবাস পর্যন্ত 10টাই আসলে লিমিটেড, 10টার বাইরে সাধারণত যায় না, কারণ মূলত ধারণ ক্ষমতাই 10টা। খেয়াল করো এখানে তুমি বুঝবা কেমনে যে এখানে অষ্টক সম্প্রসারণ ঘটবে। দেখো
সালফারের আমরা কি বলছিলাম, ওর প্রয়োজন হচ্ছে, আমি যদি এখানে লিখি নিড ইকুয়ালস টু 2, আর ক্লোরিনের নিড হচ্ছে ইকুয়ালস টু 1। তাহলে এই তথ্য অনুযায়ী বা এই ইনফরমেশন অনুযায়ী দেখো যৌগটা কিন্তু মিলতেছে না। CCl2 যদি SCl2 হইতো, তাহলে কিন্তু এই ইনফরমেশনটা মিলতো যে না, দুইটা ক্লোরিন ওকে দুইটা ইলেকট্রন শেয়ার করে দিয়ে গেছে। বাট আমাদের যৌগটা কিন্তু হচ্ছে HCl4। তার মানে কি, আমাদের ক্লোরিন 4টা থাকা লাগবে। আচ্ছা, প্রতিটা ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে সালফারের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 8টা না হয় 10টা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অষ্টক সম্প্রসারণ। আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাসটা করব, দেন এখানে লিখবো হচ্ছে সালফার ও ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হলো 3, এবং সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, ও ক্লোরিনের আছে 7টি। তারপর আমরা লিখবো যে সালফার ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগটি হলো, আমাদের উদ্দীপকে যেটা দেওয়া থাকবে, অথবা এই কেসে যেটা HCl4। নিচে এই চিত্র কিন্তু মাস্ট। আয়নিক বন্ধনের ক্ষেত্রে যেমন চিত্র ফরজ ছিল, এটার ক্ষেত্রে চিত্র ফরজ। চিত্র বাদ দিলে মার্কস একবারই পাবা না। ডায়াগ্রাম সবসময় ওই সময় যেটা বলছিলাম যে চাইলে হাত দিয়ে আঁকতে পারো, বাট হাত দিয়ে যদি ভালো না হয় অবশ্যই কম্পাস ব্যবহার করতে হবে। আমি আপাতত হাত দিয়ে আঁকলাম। আয়নিক যৌগের ক্ষেত্রে অথবা আয়নিক বন্ধনের ক্ষেত্রে যখন বলছিলাম যে আকারগুলো মেনটেন করার ট্রাই করো, সমযোজী যৌগের ক্ষেত্রে তুমি চাইলে করতে পারো, বাট অনেক হার্ড হয়ে যাবে। কারণ সমযোজী মানে বেশিরভাগ সমযোজী যৌগ যেগুলো গঠিত হয়, ইজি গুলা বাদ দেওয়া, যেমন ক্লোরিন 2, সালফার 2, এগুলো তো ইজি। বাট যখন বড় যৌগগুলা দেয়, অনেকগুলো ডায়াগ্রাম আঁকা লাগবে। অনেকগুলো ডায়াগ্রাম আঁকার সময় এত জিনিস আসলে যদি খেয়াল রাখো, পরীক্ষা হলে সময় চলে যাবে। খেয়াল করো, সালফার কিন্তু আমাদের একটা, মাঝখানে একটা সালফার আঁকলাম। একটু সাবধানে আঁকবা আঁকার টাইমের জন্য, পেজ ভর্তি জায়গা থাকে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো কি বলছিলাম, ক্লোরিন কয়টা হবে? ক্লোরিনের অবশ্যই, আচ্ছা এটা এখানে না দিয়ে এটা এখানে দিই। ক্লোরিন 4টা হওয়া লাগবে। তাহলে যদি ক্লোরিন নাকি এখানে মনে করি এই পাশে একটা আঁকলাম আগে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইবার যে কি বলছিলাম মনে আছে, যে ওভারল্যাপ করবে। এখানে একটা অরবিটাল আমি ওভারল্যাপ করে দিলাম। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এখানে একটা ছিল ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের এখানে একটা, আর ক্লোরিন সালফারের থেকে একটা একটা ইলেকট্রন শেয়ার করবে, যেটা শেয়ার করবে ওটাকে আমরা ক্রস দিয়ে দেখাই দেব। এই যে শেয়ার করলো, এটা করার ফলে কি হয়েছে, ক্লোরিনের এখন ওর অরবিটালে কিন্তু এখন ওর বলতে পারো 8টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কিন্তু সালফারের ক্ষেত্রে কি হয়েছে দেখো, সালফারের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই ঘটছে। ওর এখানে একটা ছিল, আর ক্লোরিন এখানে একটা দিছে, ওরা ওটা শেয়ার করছে। সবগুলো একসাথে একই। আচ্ছা এটা দেই, 4, 6, 8, 10। এখানে আবার ওভারল্যাপ করবে, 12, 13, 14, 15, 16। এই যে 17 নম্বরটা, এখানে ক্ষেত্রে সেম, এই ইলেকট্রনটা শেয়ার করবে, যার ফলে ওর আবারও অষ্টপূর্ণ হয়ে গেল। তাহলে 2টা ক্লোরিন আমরা আঁকলাম, আরো 2টা বাকি। এখানে মনে করে আরেকটা ক্লোরিন দেব,
এই মনে করেন এটা ওভারল্যাপ করলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই যে 17 তাহলে এটা শেয়ার করছে আবার অষ্টকপূর্ণ হয়েছে। আরেকটা ক্লোরিন বাকি। আচ্ছা এখানে খেয়াল করো আমি কিন্তু জোড়ায় জোড়ায় দিছি আর এটাকে সিঙ্গেল দিছি। সিঙ্গেল না দিলে মূলত আঁকা সম্ভব হতো না। তুমি যদি চাও এই সবগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে রাখতে পারো, বাট জোড়া জোড়া রাখলে ভালো, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে একটা ওভারল্যাপ করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 17 এই সেম আবার ইলেকট্রন শেয়ার করবে। খেয়াল করো আমরা 4টা ক্রস দিছি, এই 4টা ইলেকট্রন মূলত শেয়ার হয়েছে। হওয়ার ফলে কি হয়েছে দেখো, সালফারের সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8 9 10 ক্লোরিনের গুলো হিসাব করলে তাহলে ওদের সবগুলোর কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে। ক্লোরিনের অষ্টক পূর্ণ অথবা অক্টেক অষ্টক পূর্ণ ডান, বাট সালফারের কিন্তু অষ্টক পূর্ণ হয় না, ওর অষ্টক সম্প্রসারণ ঘটছে। সালফারের অষ্টক সম্প্রসারণ ঘটছে কিভাবে বুঝলাম আমরা, ওই ইলেকট্রন কাউন্ট করলে 10টা হয়, ইকুয়ালস টু ইলেকট্রন হচ্ছে 10টা। এই কারণেই মূলত সালফার এই যে HCl4 যৌগে আমাদের অষ্টক সম্প্রসারণ ঘটে। লাস্টে ব্যাখ্যাটা এভাবে লিখবা যে দেখা যাচ্ছে উত্তেজিত অবস্থায় সালফারের চতুর্থ স্তরে 4টি বিজোড় ইলেকট্রন থাকায় এটি 4টি একযোজী ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে HCl4 যৌগটি গঠন করে। HCl4 যৌগের কেন্দ্রীয় পরমাণু সালফার পরমাণুর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10টি। এভাবে একটি সালফার পরমাণুর সাথে 4টি ক্লোরিন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে HCl4 যৌগ গঠন করে। শেষ। খুব ইজি, জাস্ট ডায়াগ্রাম আঁকাটাই ঝামেলা। আমি কয়েকটা ডায়াগ্রাম আরো দেখাই দিতেছি, যেমন PCl3 খেয়াল করো, আমরা জানি ফসফরাসের পরিবর্তনশীল যোজনী একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। যেহেতু PCl3 এর মানে এখানে 3টা ক্লোরিন একটা ফসফরাসের সাথে যুক্ত হয়েছে। আমরা বন্ধন গঠন লিখি, আগে পুরোটা সেম। যেহেতু নর্মাল আমরা জানি যে ফসফরাস 5ও যোজনী আছে, বাট ওটা হচ্ছে উত্তেজিত স্টেটে। যেহেতু যেহেতু এটা 3 আছে এখানে, তাহলে এটা নর্মাল স্টেটে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। ক্লোরিনেরটা সেম 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz। খেয়াল করো যে আচ্ছা ফার্স্টে আইডেন্টিফাই করবো যে কার কয়টা প্রয়োজন। ফসফরাসের লাস্ট শেলে আছে 1টা 2টা 4টা 5টা 6টা। অষ্টপূর্ণ কয়টা করলাম ধরো 3, আচ্ছা সরি, ওর সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 5টা। তাহলে ওর অষ্টপূর্ণ করার জন্য প্রয়োজন হচ্ছে 3টা। যেহেতু 5টা আছে তার মানে 3টা ইলেকট্রন লাগবে। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আছে 7টা, ওর লাগবে হচ্ছে 1টা। এর মানে হচ্ছে 3টা ক্লোরিন পরমাণু 1টা করে ইলেকট্রন ফসফরাসের সাথে শেয়ার করবে, যার ফলে ফসফরাসের অষ্টপূর্ণ হয়ে যাবে। কি বললাম যে 3টা করে ক্লোরিন 1টা ইলেকট্রন শেয়ার করে ফসফরাসের অষ্টপূর্ণ হবে। যদি আমরা ডায়াগ্রামটা আঁকার ট্রাই করি, ফসফরাস ফার্স্ট অরবিট, ডায়াগ্রামগুলো গাইডে দেখবে আরো সুন্দরভাবে আছে, গাইডে গুলো দেখতে পারো। অনেকে অনেক ভাবে আঁকে, ক্রস দিয়ে আঁকে, বইয়ে দেখবা ক্রস দেয় নাই। ক্রস দিয়ে আঁকাটাই মূলত আদর্শ বলতে পারো। যেমন বইতে আবার কেমন তীর চিহ্ন দিছে, সাধারণত তীর চিহ্ন কেউ দেয় না, কারণ এই বনগুলো মূলত কাছাকাছি এসে যুক্ত হয়। আর তীর চিহ্ন মূলত আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে দিছি।
ফসফরাসের 1 2 3 4 5 6 7 8 9 10 আর হচ্ছে 5টা না, খেয়াল করে এই দেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে। 5টা যেহেতু, তার মানে 2টা এভাবে দিবা জোড়ায় জোড়ায়, বাকি 3টাকে আলাদাই দিয়ে দিবা, কোনো দরকার নেই এগুলোকে একসাথে দেওয়ার। এই যে, তাইলে ওর ইলেকট্রন বিন্যাস ডান। এই পাশে তাহলে একটা ক্লোরিন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ওভারল্যাপ করবে। একটা ইলেকট্রন শেয়ার করলো, করার ফলে ওদের একটা ইলেকট্রন বাড়ছে ফসফরাস। এখানে তাহলে আরেকটা ক্লোরিন আসবে, এই যে একটা ইলেকট্রন শেয়ার করলো। এইখানেও সেম। আমি তো হাত দিয়ে আঁকতেছি, সুন্দর হইতেছে না, বাট কম্পাস দিয়ে আঁকবা। এখানে কনসেপ্ট মূলত একই, যে যার যেটা প্রয়োজন সে সেটা অনুযায়ী ইলেকট্রন শেয়ার করে। আমাদের ডায়াগ্রাম শেষ। দেখো কি হয়েছে খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, দেখছো ফসফরাসের কিন্তু 8টা পূর্ণ হয়ে গেছে। ক্লোরিনের খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, মানে 3টা ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়েছে। ক্লোরিনের আগেরটার ক্ষেত্রে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটছিল, আমি ফার্স্টে তোমাকে কঠিনটা দেখাইছি, এখন ইজিটা দেখাইতেছি। অষ্টক পূর্ণ, আর ফসফরাসেরও অষ্টক পূর্ণ, তার মানে এই দুইটা মৌলই যৌগ গঠনের মাধ্যমে ওদের যে লক্ষণ সেটা পূর্ণ করতে পারছে। মূলত এই কারণে তোমরা জানি যে অষ্টক পূর্ণ করার কারণেই সাধারণত ওরা ইয়ে করে, যৌগ গঠন করে। হ্যাঁ, এই দুইটা যদি ভালো করে বুঝতে পারো বাকি কোনোটাই সমস্যা হবে না। এটা হচ্ছে আদর্শ কেস। আর FCl4 এরটা ছিল একটু ব্যতিক্রম। FCl4 এরটা দেখবা PCl5 এর ক্ষেত্রে হয়, আরো কয়েকটা যৌগ আছে। PCl5 এর ক্ষেত্রেও দেখবা অষ্টক সম্প্রসারণ ঘটে। FCl4 এর যেটা বললাম সেম কনসেপ্ট, ওইখানেও যা যা লেখা ব্যাখ্যা লিখেছি ব্যাখ্যা সেম। যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নর্মাল কেস। সিলিকন ডাইঅক্সাইড এই নর্মাল কেস। তারপর SF4 BF3 সবগুলা মূলত একই। BF3 তে দেখবা কি দ্বিপূর্ণ হয়। সবগুলা কেস মূলত একই। একটা ফেমাস কোশ্চেন আছে, জাস্ট মুখে মুখে বলতেছি, এটা কয়েকবার বোর্ডে আসছিল, যে PCl3 আর PCl5 গঠন করা হলেও নাইট্রোজেন NCl3 গঠন করলো NCl5 গঠন করে না কেন? এটা তুমি আমাকে HW করে পাঠাবা। এটা তেমন বুঝার কিছু নাই, মানে একটু বিন্যাস টিন্যাস বা ডায়াগ্রাম আঁকা লাগবে না, জাস্ট কারণটা বলবা যে PCl3 ও PCl5 গঠিত হলেও NCl3 গঠন হয় কিন্তু NCl5 হয় না কেন? ইজি একটা কোশ্চেন, জাস্ট অ্যান্সারটা আমাকে বলবো। অ্যান্সারটা একবারে ফার্স্টের দিকে আছে এই চ্যাপ্টারের। হ্যাঁ, চ্যাপ্টার শেষ। এরপরে মূলত আর কিছু নাই, পরের দিন MCQ করাই দেবো না। ধাতব বন্ধন একবার হেডিং পড়বা, এটা না পারার কিছু নাই। ধাতব বন্ধনে সবচেয়ে ইম্পর্টেন্ট মূলত ধাতব বন্ধনটা না, ধাতব বন্ধনের পেজে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে পারমাণবিক শ্বাসের বা অ্যাটমিক কোর। এটা আগের বার আমাদের 24 সালে বোর্ডে আসছিল, অনেকেই পারেনি। 104 নম্বর পেজের 1 2 3 4 6 সেকেন্ড নাম্বার প্যারা 6 নাম্বার লাইন, পারমাণবিক শ্বাস সংজ্ঞাটা জাস্ট পড়ে রাখবা। একটা ইলেকট্রন ত্যাগ করলো, ওই ক্যাটায়ন যে জিনিস মূলত এটাই প্রায় একই। পারমাণবিক শ্বাস ডেফিনিশন, এই ডেফিনিশনটা পড়বা, এটা অনেকে বাদ দেয়। ধাতব বন্ধন বোঝানোর কিছু নেই। এই বিদ্যুৎ পরিবাহিতা আয়নিক যৌগের ক্ষেত্রে তো বলছিলামই,
ওরা তো বললাম যে বিদ্যুৎ পরিবহন করে না, কারণ ওদের মেরুই নেই। আরেকবার রিডিং পড়বা দ্রবণ আর দ্রবণীয়তাটা। সমুদ্রীয় বন্ধনে মূলত বন্ধন গঠনটাই আসে। ওকে।